তো এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মের মাধ্যমেই কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করতে পারবেন। আর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকেই। আর কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প কি এই নিয়ে কিন্তু আমরা চ্যানেলে আগেই ভিডিও আপলোড করেছি, যারা জানেন না তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি, পাশাপাশি কোন কোন ডকুমেন্ট লাগবে বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর গভর্নমেন্টের যাবতীয় নতুন নতুন প্রকল্পের আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধবরাও বিষয়টি জানতে পারে। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি ফর্ম, যেটা হলো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প। এটা দুটো ফরম্যাট আছে, একটা হলো বাংলা ফরম্যাট আর একটা হলো ইংলিশ ফরম্যাট। যদি আপনারা বাংলা ফরম্যাট নেন সেক্ষেত্রে ফর্মটাকে বাংলাতে ফিল আপ করবেন, যদি আপনারা ইংলিশ ফরম্যাট নেন সেক্ষেত্রে ফর্মটাকে ইংলিশে বড় হাতের ফিল আপ করবেন। আর এই ফর্মটি কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন, সেখান থেকেই সংগ্রহ করবেন এবং সেখানে আপনারা ফিল আপ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আবেদনপত্র, প্রথমে রয়েছে ব্যক্তিগত তথ্য। তো এই নাম্বারে রয়েছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করবেন তার নাম এবং পদবি এখানে লিখবেন। যদি বাংলা ফরম্যাটের ফর্ম নেন সেক্ষেত্রে ফর্মটাকে সম্পূর্ণ বাংলাতে ফিল আপ করবেন। যদি ইংলিশ ফরম্যাটের ফর্ম নেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটাকে টোটালি ইংলিশের বড় হাতের ফিল আপ করবেন। তো প্রথমে আবেদনকারীর নাম লিখবেন, নাম এবং পদবি লিখবেন। লেখার পর বি নাম্বারে রয়েছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর বাবা অথবা স্বামীর নাম সি নাম্বারে রয়েছে। যদি আপনি বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার ওপর টিক করবেন, যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করবেন। টিক করে এখানে বাবা অথবা স্বামীর পুরো নাম লিখবেন। লেখার পর লিঙ্গ ডি নাম্বারে রয়েছে লিঙ্গ, যদি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষের ওপর টিক করবেন, যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলার ওপর টিক করবেন, যদি অন্যান্য হন সেক্ষেত্রে অন্যান্যর উপর টিক করবেন। টিক করার পর ই নাম্বারে রয়েছে জন্ম তারিখ, এখানে কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর ফরম্যাটে লিখতে হবে। তো আপনার আধার কার্ডে যা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ এখানে লিখবেন। লেখার পর আপৎকালীন ফোন নাম্বার, এইবার কিন্তু আপনাকে এক্সট্রা একটা ফোন নাম্বার দিতে হবে, যেটা হলো জরুরি ভিত্তিক ফোন নাম্বার। হতে পারে আপনার বাড়ির বা ফ্যামিলি কোনো ফোন নাম্বার, বা হতে পারে আপনার বন্ধুর কোনো ফোন নাম্বার। সেক্ষেত্রে আপৎকালীন একটা ফোন নাম্বার এখানে দেবেন, অর্থাৎ প্রথমে আপনার ফোন নাম্বার দেবেন, এখানে একটা এক্সট্রা ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আধার কার্ড নাম্বার জি নাম্বারে, তো আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই দেবেন, এখানে আপনার আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর এখানে যে ছবির জায়গায় দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা কালার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে। সেক্ষেত্রে 3 মাসের মধ্যে যে তোলা ফটো আপনার, সেই ফটো এখানে পাসপোর্ট সাইজের একটি আঠা দিয়ে লাগিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2 নম্বর রয়েছে স্থায়ী ঠিকানা। তো এই যে স্থায়ী ঠিকানার জায়গা, এটা কিন্তু আপনার বাড়ির ঠিকানা হবে, অর্থাৎ যেখানে আপনি বসবাস করেন সেই ঠিকানা লিখতে হবে। তো প্রথমে রয়েছে মহকুমা, এখানে আপনার মহকুমার নাম লিখবেন। লেখার পর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, এখানে যদি আপনি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম লিখবেন, যদি মিউনিসিপ্যালিটি থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন। লেখার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম লিখবেন, যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। লেখার পর থানা, আপনি কোন থানার অন্তর্গত সেই থানার নাম এখানে লিখবেন। থানার নাম লেখার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বারটা এখানে লিখবেন। তো পিনকোড নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন 3 নম্বরে রয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি। এ নাম্বারে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য। তো প্রথম যে ফরম্যাটটা সেটা হলো, যদি আপনি অন্য রাজ্যে গিয়ে কাজ করে থাকেন, আপনি ভারতবর্ষের মধ্যেই রয়েছেন কিন্তু অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম ফরম্যাটটা আপনাদের ফিল আপ করতে হবে। তো প্রথম ফরম্যাটে কি রয়েছে, দেশ ভারতবর্ষ, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, আপনি কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করছেন সেই রাজ্যের নাম লিখবেন এখানে। লেখার পর থানার নাম লিখবেন, অর্থাৎ যেখানে আপনি কাজ করছেন সেই এরিয়ার থানার নাম এখানে লিখবেন। লেখার পর বি নাম্বারে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য। তো এবার বি ফরম্যাটে রয়েছে যারা ভারতবর্ষের বাইরে গিয়ে কাজ করছেন তাদের কিন্তু এই ফরম্যাটটা ফিল আপ করতে হবে। তো এখানে কি রয়েছে, দেশের নাম, এখানে দেশের নাম লিখবেন। লেখার পর কর্মস্থলের ঠিকানা, আপনার অ্যাড্রেস লিখবেন যেখানে আপনি বর্তমানে কাজ করছেন। তারপরে বৈধ পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট সেই পাসপোর্টের নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর সি নাম্বারে রয়েছে যে সমস্ত আবেদনকারী
ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মনিযুক্ত হবেন, অর্থাৎ এটা হবেন যদি আপনি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে নতুন কাজে নিযুক্ত হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সি নাম্বার ফরম্যাটটা কমপ্লিট করতে হবে। সি নাম্বার ফরম্যাটে কি রয়েছে, দেশ, এখানে দেশ ভারতবর্ষ লিখবেন, লেখার পর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে রাজ্যের নাম লিখবেন, লেখার পর থানার নাম লিখবেন যেখানে আপনি কাজে যাচ্ছেন বা যাবেন, সি ফরম্যাটে তারাই ফিল আপ করবেন। তো থানার নাম লিখবেন, লেখার পর ডি নাম্বারে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। এবার ডি নাম্বারে রয়েছে আপনি যদি ভারতবর্ষের বাইরে যেতে চান, অর্থাৎ ভারতবর্ষের বাইরে গিয়ে কাজ করতে চান, এখনও পর্যন্ত যাননি, যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডি নাম্বার ফরম্যাটটা ফিল আপ করবেন। ডি নাম্বার ফরম্যাটে কী রয়েছে, দেশের নাম, কোন দেশে আপনি যাবেন সেই দেশের নাম লিখবেন, লেখার পর কর্মস্থলের ঠিকানা লিখবেন, লেখার পর বৈধ পাসপোর্ট নাম্বার লিখবেন। তো এখানে চারটে ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাট আপনাদের ফিল আপ করতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে কর্মরত থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী কিন্তু আপনি অন্য কোনো জায়গায় অন্য কোনো রাজ্যে কাজ করছেন, সেক্ষেত্রে এ ফরম্যাটটা ফিল আপ করবেন। যদি আপনি ভারতবর্ষের বাইরে গিয়ে কোথাও কাজ করছেন, সেক্ষেত্রে বি ফরম্যাটটা ফিল আপ করবেন। যদি আপনি যাবেন পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে যাবেন, এখনও পর্যন্ত কাজ করছেন না কিন্তু যাবেন, সেক্ষেত্রে আপনি সি ফরম্যাট ফিল আপ করবেন। যদি আপনি ভারতবর্ষের বাইরে কাজে যাবেন, এখনও যাননি, যাবেন, সেক্ষেত্রে ডি ফরম্যাটটা ফিল আপ করবেন। তো ফার্স্ট পেজ ফিল আপ করার পর সেকেন্ড পেজ 4 নাম্বারে রয়েছে কাজের ধরন। এবার আপনি কোন কাজটি করছেন এখান থেকে সিলেক্ট করতে হবে বা টিক করতে হবে। যদি আপনি কৃষিকাজ করেন সেক্ষেত্রে কৃষিকাজের উপর টিক করবেন। যদি আপনি নির্মাণ কাজ করেন সেক্ষেত্রে নির্মাণ কাজের উপর টিক করবেন। যদি আপনি বস্ত্রশিল্পের কাজ করেন সেক্ষেত্রে বস্ত্রশিল্পের উপর টিক করবেন। যদি আপনি স্বাস্থ্য পরিষেবার কাজ করেন সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার উপর টিক করবেন। যদি আপনি আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা অর্থাৎ ক্যাটারিং যাবতীয় যে স্টাফ রয়েছে সেই সংক্রান্ত কাজ করেন সেক্ষেত্রে এই অপশনে টিক করবেন। যদি আপনি অলংকার শিল্প অর্থাৎ সোনাদানার যে কাজ অলংকার শিল্প সেই শিল্পে কাজ করেন সেক্ষেত্রে অলংকার শিল্পের উপর টিক করবেন। যদি আপনি ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের উপর টিক করবেন। যদি আপনি পাথর কাটা বা পালিশের কাজ করেন সেক্ষেত্রে এখানে টিক করবেন। যদি আপনি পরিবহনের সাথে নিযুক্ত থাকেন বা পরিবহনের কাজ করেন সেক্ষেত্রে পরিবহনের উপর টিক করবেন। যদি আপনি স্বনিযুক্ত হন, যদি আপনি নিজের কাজ করেন সেক্ষেত্রে স্বনিযুক্তের উপর টিক করবেন বা বিভিন্নের উপর আপনি টিক করতে পারেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে এসছে বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত, ঠিক আছে। তো এখান থেকে 4 নাম্বারে আপনি যেটা সিলেক্ট করবেন ওটা কিন্তু এখানে লিখতে হবে, কোন কাজটি আপনি করছেন বাইরে গিয়ে সেই কাজটি এখানে লিখবেন। লেখার পর বাইরে যাওয়ার দিন এবং প্রস্তাবিত দিন, ঠিক আছে। যদি আপনি ইতিমধ্যেই বাইরে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কত তারিখে বাইরে গেছেন সেই তারিখটা এখানে লিখবেন। যদি আপনি বাইরে যাবেন অর্থাৎ এখনও পর্যন্ত যাননি, যাবেন, সেক্ষেত্রে প্রস্তাবিত দিন এখানে লিখে দেবেন, তারিখটা লিখে দেবেন, ঠিক আছে। প্রথমে হলো বাইরে যাওয়ার দিন, তারপরে হলো প্রস্তাবিত দিন। তারপরে 5 নম্বরে রয়েছে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা, এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো এইবার যে আপনি বাইরে কাজে গেছেন, যদি আপনি এজেন্ট মারফত যান সেক্ষেত্রে এজেন্ট দ্বারা নিযুক্ত টিক করবেন। যদি আপনি এজেন্ট ছাড়া যান সেক্ষেত্রে এজেন্ট ছাড়া উপর টিক করবেন। যদি আপনি অন্য কোনো ব্যক্তির সঙ্গে যান সেক্ষেত্রে অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত এই অপশনে টিক করবেন। এবং যদি আপনি একা গিয়ে থাকেন সেক্ষেত্রে স্বনিযুক্তের উপর টিক করবেন। টিক করার পর এই নাম্বারে রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির নাম। যদি আপনি এজেন্ট মারফত যান সেক্ষেত্রে কিন্তু এখানে এজেন্টের নাম লিখতে হবে, বা যদি আপনি কারো সোর্সে যান সেক্ষেত্রে তার নামটা বা সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে। লেখার পর বি নাম্বারে রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির ফোন নাম্বার, অর্থাৎ যে আপনাকে কাজে নিযুক্ত করেছে এজেন্ট বা অন্য কোনো চেনা জানা ব্যক্তি, সেক্ষেত্রে তারও কিন্তু ফোন নাম্বার এখানে আপনাকে লিখতে হবে, সেই ব্যক্তির ফোন নাম্বার এখানে লিখে দেবেন। তো ফোন নাম্বার লেখার পর সি নাম্বারে রয়েছে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা, অর্থাৎ যে আপনাকে কাজে নিযুক্ত করেছে এজেন্ট বা অপর কোনো ব্যক্তি, আপনার পরিচিত কোনো ব্যক্তি, সেই ব্যক্তির কিন্তু ঠিকানা আপনি এখানে লিখে দেবেন, ফুল ঠিকানা সেই ব্যক্তির লিখে দেওয়ার পর নিয়োগকর্তার নাম। তো আপনি যে কোম্পানিতে কাজ করছেন, যে আপনাকে সেই কোম্পানিতে নিয়োগ করেছে সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে। লেখার পর দ্বিতীয় নাম্বারে ফোন বা মোবাইল নাম্বার, সেই কোম্পানির বা সেই ব্যক্তির যে আপনাকে নিয়োগ করেছে তার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে বা ফোন নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর তৃতীয় নাম্বারে রয়েছে নিয়োগকর্তার ঠিকানা, যিনি আপনাকে নিয়োগ করেছে তার সম্পূর্ণ ঠিকানা আপনি এখানে লিখবেন, পিনকোড নাম্বার দিয়ে, যাবতীয় পোস্ট অফিস দিয়ে, অ্যাড্রেস দিয়ে লিখে দেওয়ার পর 6 নম্বরে রয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। তো এবার কিন্তু আপনাকে এখানে ব্যাংকের তথ্য দিতে হবে, পশ্চিমবঙ্গের ব্যাংক হতে হবে, মানে রাজ্যের ব্যাংক। সেক্ষেত্রে রাজ্যের যে কোনো ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক, আপনি যে ব্যাংকে বই করেছেন সেই ব্যাংকের নাম প্রথমে লিখবেন, এখানে ব্যাংকের নাম
লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখবেন, লেখার পর অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এখানে, লেখার পর ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বারটা লিখে দেবেন। ব্যাংকের আইএফএসসি কোড আপনারা চেকবুকের পাতায় পেয়ে যাবেন বা পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন, সেক্ষেত্রে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর মনোনয়ন সংক্রান্ত তথ্য, মনোনীত ব্যক্তির নাম, ঠিক আছে, তো এখানে মনোনীত ব্যক্তির নাম লিখবেন, লেখার পর মোবাইল নাম্বার লিখবেন, তার মোবাইল নাম্বার লিখবেন, লেখার পর মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক কী রয়েছে, অর্থাৎ যে আপনাকে কাজে দিয়েছে বা কাজ দিয়েছে তার সাথে আপনার সম্পর্ক কী রয়েছে, তারপর মনোনীত ব্যক্তির আধার নাম্বার, এখানে কিন্তু তারও আধার কার্ড নাম্বার দিতে হবে, যে এজেন্ট মারফত আপনি গেছেন বা যার সোর্সে আপনি গেছেন তার সাথে আপনার সম্পর্ক কী, পাশাপাশি সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। তো লেখার পর 4 নাম্বারে রয়েছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ড নাম্বার। এইবারে কিন্তু আপনাকে রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে রেশন বা খাদ্যসাথী কার্ডের ধরন, এখানে কিন্তু আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, AAY না PHH না SPHH না RKSY 1 না RKSY 2, সেই ক্যাটাগরি প্রথমে লিখবেন। লেখার পর রেশন বা খাদ্যসাথী কার্ড নাম্বার, এইবার এখানে আপনার রেশন কার্ডের নাম্বার লিখতে হবে, রেশন কার্ডের নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার কি পরিবার আছে, তো 9 নম্বরে রয়েছে আপনার কি পরিবার আছে, যদি আপনার পরিবার থাকে সেক্ষেত্রে হ্যাঁ অথবা নাতে টিক করবেন। টিক করে দেওয়ার পর পরিবারের সদস্যদের নাম, যদি আপনার সাথে আপনি যেখানে কাজ করছেন কোনো রাজ্যের বাইরে গিয়ে বা দেশের বাইরে গিয়ে, সেক্ষেত্রে আপনার সাথে কি আপনার পরিবার রয়েছে সেখানে, যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন অথবা না করবেন। হ্যাঁ বা না করে দেওয়ার পর পরিবারের সদস্যদের নাম কে কে রয়েছে সিরিয়াল 1 বা সিরিয়াল 2 দিয়ে এখানে লিখতে পারবেন, তার নাম লিখবেন। লেখার পর পুরুষ না মহিলা যিনি আপনার সাথে রয়েছে সে পুরুষ না মহিলা সেটা লিখবেন। লেখার পর বয়স লিখবেন, সেই ব্যক্তির বয়স কত। লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন, যিনি আপনার সাথে রয়েছে তার আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর সম্পর্ক কী রয়েছে, যিনি আপনার সাথে রয়েছে আপনার ফ্যামিলির তার সাথে আপনার সম্পর্ক কী, সেই সম্পর্কে এখানে লিখবেন। লেখার পর আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রর জেরক্স জমা দিন। তো এবার কিন্তু ডকুমেন্ট চলে আসছে। ডকুমেন্টের প্রথমে রয়েছে পাসপোর্ট আকারের ছবি, তো প্রথমে বললাম পাসপোর্ট আকারের ছবি লাগবে। দ্বিতীয় নাম্বারে রয়েছে আধার কার্ড নাম্বার, অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি লাগবে। তৃতীয় নাম্বারে রয়েছে ব্যাংক পাসবুক, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি লাগবে। 4 নাম্বারে রয়েছে আবেদনপত্র সহ সংযোজনী, অর্থাৎ আপনার নিয়োগপত্র বা যাবতীয় কাগজপত্র সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। 5 নাম্বারে রয়েছে বৈধ পাসপোর্টের স্বপ্রত্যয়িত কপি, যদি তিনি দেশের বাইরে গিয়ে কাজ করে থাকেন। যদি আপনি দেশের বাইরে যান সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টের একটা জেরক্স কপি আপনাকে জমা করতে হবে। পারলে আপনি প্রত্যেকটা জেরক্স কপিতে নিজের সই করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এখানে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, যিনি আবেদন করছেন তার সই এখানে দিতে হবে, সই বা টিপ সই দিতে পারেন। দেওয়ার পর স্থান লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন। লেখার পর তারিখ এখানে লিখে দেবেন, কত তারিখে আপনি ফর্মটা জমা করছেন সেই তারিখ এখানে লিখে দেবেন। তো 2 নম্বর ফর্ম ফিল আপ করার পর 3 নম্বর ফর্ম হলো সংযোজনী এ, অর্থাৎ স্বাক্ষরিত শংসাপত্র। এখানে কিন্তু আমি শ্রী বা শ্রীমতী, শ্রী হলে শ্রী, শ্রীমতী হলে শ্রীমতীর উপর টিক করবেন। লেখার পর কুমারী এখানে নাম লিখবেন। লেখার পর স্বামী অথবা পিতার নাম এখানে লিখবেন। লেখার পর আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। এই ফর্মটা কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে আপনার নাম লিখবেন, লেখার পর পিতা অথবা স্বামীর নাম লিখবেন। লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর স্থায়ী ঠিকানা লিখবেন, আপনার বাড়ির ঠিকানা লিখবেন। লেখার পর এতর দ্বারা জানাচ্ছি যে আমি, এখানে আপনার নাম লিখবেন। লেখার পর তারিখে এখানে তারিখ লিখবেন। পেশায় কোন পেশায় নিযুক্ত সেই পেশা লিখবেন, কোন কাজে গেছেন সেই কাজ লিখবেন। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে তারিখ লিখবেন, তারপরে পেশা লিখবেন। লেখার পর ভারতবর্ষের মধ্যে কোন জেলায়, কোন রাজ্যে, অর্থাৎ এখানে রাজ্য লিখতে হবে, কোন রাজ্যে আপনি গেছেন সেই রাজ্যের নাম লিখবেন। জেলায় কোন জেলায় আপনি গেছেন সেই জেলার নাম লিখবেন। লেখার পর ভারতবর্ষের বাইরে যদি যান সেক্ষেত্রে ভারতবর্ষের বাইরে কোন দেশে আপনি গেছেন সেই দেশের নাম লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর। এখানে কিন্তু আবার আপনাকে তারিখ এবং সই করতে হবে। তো এই ফর্মটা আপনারা টোটাল ফিল আপ করবেন, এটাই হলো সম্পূর্ণ ফর্ম। এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন, দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন। যাবতীয় যে ডকুমেন্ট দেখালাম সেই ডকুমেন্ট নিয়ে ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে কিন্তু জমা করলেই আপনার যে পরিযায়ী শ্রমিক প্রকল্প বা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্প সেই প্রকল্প কিন্তু আপনি নাম তুলতে পারবেন। তো এভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। ডকুমেন্ট লিস্ট দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।